দেখছেন এটিএন নিউজ। দর্শক, ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন্নাহা জাকিয়া। আপনাদেরকে যদি প্রথমে আজকের বিষয় সম্পর্কে একটু বলে দেই, সামাজিক অবক্ষয় নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। আপনারা জানেন, বর্তমান সমাজে অস্থিরতায় পারিবারিক বন্ধন দুর্বল হচ্ছে, মূল্যবোধের জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। কোথাও বাবা নিজের সন্তানকে হত্যা করছে, কোথাও সামান্য কথা কাটাকাটিতে ঝরছে তাজা প্রাণ। কিশোর গ্যাংয়ের হাতে উঠছে অস্ত্র, যুব সমাজের একটি অংশ জড়িয়ে পড়ছে মাদক, অপরাধ ও অসুস্থ প্রতিযোগিতায়। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন এই সামাজিক অবক্ষয়? এর জন্য দায়ী কে? পরিবার, রাষ্ট্র, নাকি আমাদের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন? মানুষের ভেতরে মানবিকতা কেন দিন দিন হারিয়ে যাচ্ছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সংকট থেকে উত্তরণের পথ কোথায়? এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা আমরা করব আমাদের আজকের অতিথির সঙ্গে। আজকের অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে আছেন পারভেজ খান, প্রধান নির্বাহী দৈনিক রূপালী বাংলাদেশ, এবং তিনি এর আগেও আমাদের সঙ্গে আপনারা নিশ্চয় পরিচিত আছেন যে তিনি বিভিন্ন ক্রাইম যে রিপোর্টারগুলো আছে, সমাজের নানা যে অপরাধ সংঘটিত হয় সে বিষয়ে তিনি দীর্ঘকাল আসলে সাংবাদিকতা করেছেন। আমরা তার কাছে চলে যাচ্ছি। একদম শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে আগে পারিবারিক মূল্যবোধের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান বলা হতো পরিবারকে, এখন সেই জায়গাটা কোথায় দুর্বল হয়ে গেছে, এবং বাবা মায়ের সঙ্গে সন্তানদেরকে আসলে মানসিক দূরত্বটা বেড়েই চলেছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যে জিনিসটা আপনার বললেন, যেটা হচ্ছে যে সামাজিক একটা অস্থিরতার যে জিনিসটা বললেন, এইখানে আমার একটু দ্বিমত আছে। দ্বিমতটা কেমন? যে অস্থিরতা কিন্তু আকাশ থেকে নেমে আসেনি। এই অস্থিরতাটা কিন্তু আমরা সমাজের যারা, তারাই কিন্তু সৃষ্টি করেছি এটা। অতএব এই জন্য অস্থিরতাকে দায়ী না করে, হ্যাঁ, আমরা যদি ওই ম্যানগুলোকে দায়ী করি যারা এটা করতেছে, কেন করতেছে সেই কারণগুলোকে যদি বের করি, তাহলে কিন্তু চলে আসবে অস্থিরতা দায়ী না। কারণ অস্থিরতা হচ্ছে আমাদেরই সৃষ্ট একটা বিষয়। হ্যাঁ, আমি আপনার সবাই মিলেই কিন্তু এটা তৈরি করেছি এইটা। আর বাবা মার দূরত্ব যেটা, সেটা যেমন আজকে যদি আমি এই বিষয়ে আলোচনা করতে যাই, সেটা হচ্ছে সবার আগে চলে আসবে একটা, দেখলাম যেটা হচ্ছে কিশোর গ্যাংগুলো। জি জি। হ্যাঁ, এখন কিন্তু সবগুলো অপরাধের ভিতরে কিন্তু কিশোর গ্যাংগুলো একটু এগিয়ে আছে। তা আমি এই যখন স্টুডিওতে আসবো, আস্তে আস্তে একটা বিষয় ভাবলাম, যে কথাগুলো আমরা 43 বছর সাংবাদিকতা, আমি আজ পর্যন্ত কাউকে বলতেও শুনিনি, হয়তোবা বলেছে আমি শুনিনি, বা আমিও কোথাও বলিনি। এর আগে অনেক টক শোতে গিয়েছি বা লিখেছি, বলিনি। আজকে হঠাৎ করে মনে আসলো যে এটাও তো একটা কারণ বোধ হয়। সেটা হচ্ছে কিশোর গ্যাং। এই গ্যাংগুলো, আমরা হয়তো কেউ মন্ত্রীর ছেলে, কেউ সচিবের ছেলে, বা কেউ বিভিন্ন সরকারি কর্মকর্তার ছেলে, কিন্তু বাইরে কেউ বা কোনো নিম্ন পদস্থ কর্মকর্তার ছেলে, বাইরে যখন তারা মাঠে খেলাধুলা করতেছে, একসঙ্গে থাকতেছে, হ্যাঁ, তখন কিন্তু সবাই কিন্তু বন্ধু বান্ধব এক হয়ে যাচ্ছে। এখন একজন সমাজের একজন ধনাঢ্য ব্যক্তি, হ্যাঁ, তার অঢেল অর্থ আছে, তার সামর্থ্য আছে, তার সন্তানের হাতে সে মানে সবচাইতে আধুনিক যে মানে সদ্য এসেছে এরকম একটা মোবাইল তাকে দিয়েছে। হ্যাঁ, 2-3টা মোবাইলে এখন 2-3 জন বন্ধু বান্ধবের হাতে আছে, কিন্তু আমার হাতে আছে একটা হয়তো বাটন ফোন। হ্যাঁ, কারণ আমার বাবার সামর্থ্য নেই বা সাধ্য নেই যে ওই জিনিসটা কিনে দিবে, কিন্তু আমার তো শিশু মন, কিশোর মন। হ্যাঁ, ওই যে একটা আকৃষ্ট বিষয়টা, হ্যাঁ, যে আমার বন্ধু বান্ধবের কারো হাতে এই ফোন, দামি ফোন, মূল্যবান ফোন, হ্যাঁ, সে ওইটা দিয়ে একটা মানে শো ডাউন করতেছে বা শো আপ করতেছে, একটা প্রদর্শনবাদিতা যেটা আমাদের মধ্যে একটা আছে, বা সব দেশে আছে এটা। কিন্তু সেখান থেকে আমি কিন্তু একটু মানসিকভাবে একটু হয়ে যাচ্ছি, আক্রান্ত হচ্ছি একটা। হ্যাঁ, যে ওর দামি ফোন, আমার বন্ধু বান্ধব সবাই একসঙ্গে চলতেছে, কিন্তু আমাদের 2-3 জনের ফোনগুলো এমন। হ্যাঁ, এখন হয়তো বা তখন কি করতেছি, আমরা বাবা মাকে চাপ দিচ্ছি, হ্যাঁ, ও তো ওনারা দিতে পারতেছেন না। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো সংসারে অশান্তি করতেছি, সংসার থেকে এটা একটা চুরি করতেছি, বাবার পকেট থেকে টাকা নিচ্ছি, মার এখান থেকে টাকা নিচ্ছি, বা সেটা নিয়েও যদি না হয়, তখন ওই জিনিসটা পূরণের জন্যই কিন্তু কোনো না কোনো ভাবে ছোট ছোট অপরাধ করে আসলে ঝুঁকে যাচ্ছে এবং বড় অপরাধ করে যাচ্ছে। তার অপরাধের দেখেন, অপরাধের তার জগতে তার পা ফেলার এটা কিভাবে হলো, ওই যে একটা জিনিসের প্রতি তার আগ্রহটা আসলো, ওখান থেকে কিন্তু এই জিনিসগুলো সে তখন সমাজে হয়তো একটা চিন্তাই করলো, একটা চুরি করলো, বা যেভাবেই হোক না কেন, প্রথমে হয়তো বাসার থেকে করলো, বাসা যখন সাবধান হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন সে বাইরে থেকে এটা করা শুরু করলো, অপরাধে কিন্তু সে পা ফেলতেছে এইভাবে। এই জন্য দেখেন, এই যে সামাজিক যে দায়িত্ববোধের বিষয়গুলো আসলো সমাজের, হ্যাঁ, সেখানে ওই বাবা মাগুলো যদি একটু সচেতন হন যে আমার সাধ্য থাকলেও আমি এই বয়সের একটা সন্তানের হাতে আমি এই মূল্যবান জিনিসটা দিব কি দিব না, বা এই মূল্যবান জিনিসটা সমাজের
একটা কি প্রতিফলন আনতে পারে, কি ক্ষতি হতে একদমই পারে। তাই। এবং সেই সাথে যদি আমি একটু যোগ করতে চাই, এখন মা বাবাদের কিন্তু অভিযোগও থাকে যে সন্তান কথা শুনছে না। সেই জায়গা থেকে আসলে সন্তান যে মা বাবার উপরে চাপ সৃষ্টি করছে, আপনি এই সম্পর্কটাকে আসলে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? না, কথা শুনতেছেন এটা যেমন সত্য, আমরা সন্তানকে কথা শোনার মতো পরিবেশটা তৈরি করি কতটা, করেছে কিনা, তাকে কতটা সময় দেই, তাকে আমি কতটা বন্ধু ভাবি। হ্যাঁ, আমি যদি সবসময় তাকে পরামর্শ দিতে যাই, উপদেশ দিতে যাই, হ্যাঁ, সেই উপদেশ কথাগুলো তো আমি একটা গল্পের মতো করে বলতে পারি, তাকে বন্ধু ভাবতে পারি। সেটা না করে, হ্যাঁ, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না করে যদি শুধু আমি বড় ভাই বা আমি পিতা, আমি মাতা, আমি যদি শুধু ওইভাবেই তাকে শাসন করতে যাই, তখন একটা ব্যবধান কিন্তু তৈরি হয়ে যাবে। আমাকে কিন্তু বাস্তবতা বুঝতে হবে। হ্যাঁ, সন্তান কি চায় সেটা আমাকে বুঝতে হবে, কেন চায় সেটাও বুঝতে হবে। হ্যাঁ, এবং সন্তানকেও বোঝাতে হবে তার চাওয়াটার ভিতরে কোথাও ফারাক আছে কিনা। হ্যাঁ, সন্তান কি এতটা বুঝবে না যে আমার বাবার সাধ্য আছে কি নেই, মায়ের সাধ্য আছে কি নেই, কারণ ওর বোঝার বয়সটা তখনও হয়ে ওঠেনি। হ্যাঁ, মানসিক বয়স একটা বিষয় আছে। অবশ্যই। হ্যাঁ, শুধুমাত্র যে ওই 17, 18, 20 বছর হয়ে গেল ওই বয়সটাও না, মানসিক বয়স একটা বিষয় আছে। মা বাবার সাথে দূরত্বের জায়গাটুকু বা যে কারণগুলো আমরা বলে থাকি, আপনি যেমনটা বলছিলেন আসলে চাপ প্রয়োগ করা মা বাবার প্রতি, এবং সেই সাথে প্রতিযোগিতার কথাও আছে, অন্যের সন্তানদের প্রতি একটা প্রতিযোগিতার মনোভাব তৈরি করা, এবং সেই সাথে অবহেলা একটা ব্যাপারও কিন্তু আছে। অনেকেই ছোট ছোট বাচ্চাদের অভিযোগ থাকে যে তারা তাদের মা বাবার থেকে অবহেলার শিকার হচ্ছে, এবং এই জায়গাগুলোকে আসলে তাদেরকে সহিংস করে ফেলার অন্যতম কারণ। অবশ্যই। হ্যাঁ, এখন একটা শিশু মনে একটা, আমি যদি শিশু বয়স থেকে দেখি, একটা মা যদি তার চাকরিজীবী মা হয়ে থাকেন, হ্যাঁ, সে হয়তো বাচ্চাকে পর্যাপ্ত সময় দিতে পারতেছে না, স্কুল থেকে নিয়ে আসতে পারতেছে না বা দিয়ে আসতে পারতেছে না। নির্ভর হচ্ছে কার উপরে, হয়তো একটা ভ্যান চালক বা গাড়ি চালক অথবা বাসার কাজের বুয়া। হ্যাঁ, আর একটা শিশু যখন দেখবে আর একটা বাচ্চাকে তার বাবা বা মা দিতে আসতেছে, তখন শিশু মনে কিছুটা হীনমন্যতা আসে। হ্যাঁ, হীনমন্যতা হলে কি একটু কষ্টবোধ আসে একটা। হ্যাঁ, যে আমার মা আমাকে নিতে আসেনি, বাবা নিতে আসেনি। এখন মা হয়তো বাস্তবতার কারণে নিতে পারেনি, তো ওই যে গ্যাপটা, ওই গ্যাপটা যদি মা বাসায় বসে যদি চেষ্টা করে ওই সময়টা আর একটু বেশি করে দিয়ে বাসায় তাকে বোঝা, কাউন্সিলিং এর বিষয়টা আসুক। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা নিজেরাই একটা ব্যবধান তৈরি করে রাখি। হ্যাঁ, এই জন্য আমি সন্তানদের কখনো দায়ী করবো না, ও তো বাচ্চা কাদামাটি। এক্ষেত্রে পরিবারের ধর্মীয়, নৈতিক বা মানবিক শিক্ষার ঘাটতি কতটা দায়ী বলে আপনার মনে হয়? অনেকটাই মনে হয়। এখন যদি ব্যাখ্যা দিতে বলেন যে নৈতিক শিক্ষা যেটা, হ্যাঁ, আর একটা কি বিষয় বললেন, ধর্মীয় শিক্ষা আমরা দিতে পারছি কিনা আমাদের সন্তানদেরকে, এবং সেই সাথে মানবিক শিক্ষার ঘাটতি তো আছে। আচ্ছা, সবগুলো কিন্তু মূলত কিন্তু সবই এক। আপনি যে কোনো ধর্ম বলেন না কেন, হ্যাঁ, কোনো ধর্মে কিন্তু কোনো অন্যায়কে কিন্তু প্রশ্রয় দেওয়া হয়নি। যতগুলো ধর্ম আছে, কোনো ধর্মেই কিন্তু কোনো অপরাধকে প্রশ্রয় দেওয়া হয়নি, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়নি। আমাদের গন্তব্য এক জায়গায়, হয়তো আমরা এক একজন এক এক পথ ধরে যাচ্ছি। এই জন্য ধর্মীয় শিক্ষার ভিতরে সে যে ধর্মেরই হোক না কেন, ওই শিক্ষাটা যদি তাকে প্রাথমিকভাবে দেওয়া হয়, মানে পরিবার থেকে মা বাবা যদি তাকে বোঝায়, অবশ্যই সেটা একটা মূল্যবোধ আছে। শিক্ষা প্রতিষ্ঠানে যদি বোঝায়, সেখানেও আছে। তাকে যদি উপাসনালয়, মন্দির হোক, গির্জা হোক, মসজিদ হোক, হ্যাঁ, সেখানে যদি যায়, সেখানে যদি বোঝানো হয়, অবশ্যই আছে। তবে যে কোনো বিষয় বলবেন আপনি, সবার আগে কিন্তু দায়িত্বটা হচ্ছে ফ্যামিলি, পরিবার থেকে। আমার সন্তান কখন বাসা থেকে বের হচ্ছে, কখন বাসায় ঢুকতেছে, ওই টাইমটা কিন্তু আমরা দেখি না। হ্যাঁ, আমাদের সময় আমরা কি দেখতাম, একটু সন্ধ্যা হয়ে গেলেই, হ্যাঁ, বাবা মা কিন্তু দুশ্চিন্তা করতো, অনেক জবাবদিহি করতো। আমার হাতের নখগুলো ঠিক মতো আমি কাটছি কিনা, চুল কাটা গুলো হয়েছে কিনা, হয়নি, আবার যাও চুল কাটতে, আবার যাও। হ্যাঁ, এখন তো যে পশ্চিমের একটা ঢং চলে আসছে, একটা চলে আসছে। হ্যাঁ, সেই প্রভাবটা আসলে আমাদের উপর অনেক বেশি পড়ছে। অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন কন্টেন্ট তরুণদের আচরণে আসলে কতটা প্রভাব ফেলছে বলে আপনার মনে হয়? এই প্রশ্নের উত্তরটা আমরা আপনার কাছ থেকে জানবো। তবে তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টে, এবং আজকে আমরা কথা বলছিলাম সামাজিক অবক্ষয় নিয়ে। আমাদের সাথে আছেন পারভেজ খান, প্রধান নির্বাহী, দৈনিক রূপালী বাংলাদেশ। বিরতির আগ মুহূর্তে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এখন যে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন কন্টেন্ট তরুণদের আচরণে আসলে কতটা নেতিবাচক প্রভাব পড়ছে বলে আপনার মনে হয়? নেতিবাচক প্রভাবটা অবশ্যই পড়তেছে, কিন্তু তার চাইতে আমি মনে করি ইতিবাচক প্রভাবটা কিন্তু বেশি। এখন এটা নির্ভর করতেছে আমার গ্রহণযোগ্যতা, আমি ওটাকে কিভাবে নিচ্ছি। একটা চাকু বা সুই দিয়ে কিন্তু
গরুও জবাই করা হচ্ছে, প্রয়োজনীয় নিত্য আমার বাসায় সবজি কাটা হচ্ছে, ওটা দিয়ে কিন্তু মানুষও খুন হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এটা তো চাকুর দোষ না, চাকুটা যে আবিষ্কার হয়েছে বা ছবিটা যে আবিষ্কার হয়েছে, তো মোবাইলটা তো অনেক চিন্তা ভাবনা গবেষণার একটা ফসল। আধুনিক প্রযুক্তিতে আমরা তো এগিয়ে যাবই। হ্যাঁ, আমি যদি ছোট্ট উদাহরণ দিই, যে আমি আমার ফ্যামিলিকে ধরে উদাহরণ দিই, অন্য কাউকে না। আমার এক মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে সে, হ্যাঁ, বা স্কুল কলেজে যখন ইউনিভার্সিটি যখন অ্যাডমিশন দিল, তখন তাকে আমি কি দেখলাম, প্রতিদিন দেখতাম যে শুধুমাত্র মোবাইলে বসে থাকে। আমার সন্দেহ লাগলো, না না কি ব্যাপার, এত কেন সময়টা মোবাইলে, এত মোবাইলে সে সময় দিচ্ছে কেন? হ্যাঁ, নাকি সে কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত রিলেশনে আছে, নাকি সে গেমে জড়ায় যাচ্ছে? ইদানিং তো অনেক গেম আছে, জুয়া আছে, এত কেন, এত কেন মোবাইলে? আবার দেখি যে না, সে পড়াশোনার রেজাল্টগুলো ভালো করতেছে, হ্যাঁ, কিন্তু আবার এত মোবাইলে সময় দিচ্ছে যে মেয়ে, সে আবার রেজাল্টটা ভালো করতেছে কিভাবে? হ্যাঁ, পরে একটা সময় গিয়ে দেখলাম কি যে না, সে মোবাইলে কি কাজগুলো করেছে, সে মোবাইলে বিভিন্ন ইউনিভার্সিটিতে সে ওই যে শর্ট কোর্সগুলো আছে, একটা নেশা হয়ে গেছিল। অনলাইনে সে নিয়ে আমাকে একদিন সে 10-15টা সার্টিফিকেট দেখাচ্ছে, যাবো দেখো আজ আমি এই কাজগুলো করে আসছি। হ্যাঁ, এই যে একটা খোঁজ খবর রাখাটা, হ্যাঁ, এই মোবাইলে বললাম না যেটা ইতিবাচক দিকটা বেশি আসছে, এখন আমরা কি করি সেটা, আমরা সেটাকে নেগেটিভ এতে দেখি। এখন এটা তো আমাদের হাতে নেই। কিছু কন্টেন্ট আছে যেগুলো তো আমাদের দেশ নিয়ন্ত্রণ করতে চাইলেও পারবে না, আন্তর্জাতিক ইউটিউব আমাদের দেশ চাইলেও কিন্তু করতে পারবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাও অনেকাংশে দায়ী বলে আপনি কি মনে করেন না? কারণ শিক্ষা ব্যবস্থার জন্যই কিন্তু আসলে আমাদের গ্রহণযোগ্যতা, কোন জায়গাটা আমরা ইতিবাচকভাবে নিব বা কোন জায়গাটা আমরা নেতিবাচকভাবে নিব, সেটারও কিন্তু প্রভাব আছে। না না, এই যে যখন মানুষ গড়াটা শুরু হয় স্কুল লাইফে বা কলেজ লাইফে, কোনো সাবজেক্টের ভিতরে কিন্তু এই বিষয়গুলো নেই। আচ্ছা, এই বিষয়গুলো কিন্তু নেই। আমরা ক্রিমিনোলজি গিয়ে পাচ্ছি ইউনিভার্সিটি লেভেলে গিয়ে, হ্যাঁ, বা আমরা যখন আরো অন্যান্য শাখা কিন্তু অনেক গড়াচ্ছে। হ্যাঁ, যেমন টাঙ্গাইলে একটা সাবজেক্টই হয়ে গেছে, পরে বোধহয় 2-1 জায়গায় হয়েছে, হ্যাঁ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স। হ্যাঁ, আস্তে আস্তে শাখা প্রশাখা বাড়তেছে শিক্ষা। কিন্তু এই শিক্ষাগুলো যদি এই অপরাধ করলে কি হবে, না করলে কি হবে, হ্যাঁ, অপরাধ কেন আমি করব, কেন করব না, কেন এখান থেকে সরে আসবো, এর সামাজিক অবক্ষয়টা আমাকে কতটা বিব্রত অবস্থায় করতেছে, আমাকে কোথায় ঠেলে দিচ্ছে, এই শিক্ষাগুলো যদি আমাকে স্কুল লাইফ থেকে, পরিবার থেকে তো দিতেই হবে, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি একদম ছোট থেকে যদি এটা করা যায়, হ্যাঁ, অবশ্যই। আমি যেটা আপনি বললেন যে শিক্ষা ব্যবস্থা দায়ী কিনা, হ্যাঁ, আমি মনে করি অবশ্যই দায়ী। আচ্ছা, বা দায়ী বলতে কি, এগুলো আনা উচিত, তাদেরকে একটু ভাবা উচিত এগুলো। আপনি দীর্ঘদিন যাবত আসলে সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন এবং আপনি অপরাধ নিয়ে অনেক কাজ করেছেন। আপনার কাছে আমি শুরুতে যেমনটা বলছিলাম যে এখন কোথাও কোথাও নিজের সন্তানকে হত্যা করা হচ্ছে, বাবা সন্তানকে হত্যা করছে, আবার দেখা যাচ্ছে সন্তান বাবা মাকে হত্যা করছে। আমরা গতকালকের খবরে যদি দেখি যে গাজীপুরে 5 জনকে হত্যা করেছে এবং কে হত্যা করেছে এর পেছনে কিন্তু নিজের বাবাই ছিল। এবং গতকালকে মা দিবস গেছে, সেখানেও আমরা ফেনীতে দেখলাম যে একজন সন্তান মাকে খুন করেছে। এই যে বিধ্বংসী বা ভয়াবহ মানসিকতা আসলে সন্তানদের মনে গড়ে উঠছে বা বাবা মায়ের মধ্যে গড়ে উঠছে, এর পেছনে আসলে কারণটা কি? এত বিধ্বংসী হওয়ার কারণটা কি? এটা কিন্তু নতুন না। এই অপরাধটা যখন আমরা পত্রিকা আগে পড়তাম, যখন স্কুল লাইফে, তখনও কিন্তু এরকম ঘটনা দেখেছি 2-4টা। অপরাধটা এটাই হচ্ছে, ধরনটাই হচ্ছে পানির বা নদীর ঢেউয়ের মতো, কখনো কমবে, কখনো বাড়বে, কখনো কমবে। এর আগে আমাদের যখন আপনি শুরু করলেন যে সামাজিক অবক্ষয়, হ্যাঁ, এটাও কিন্তু একটা অনেকটা এরকমই। এর পেছনে আর একটা বিষয় আছে, মাদক। জি, হ্যাঁ, মাদক একটা বড় কারণ। আর একটা হচ্ছে বেকারত্ব, যদি আমরা এর মধ্যে আনি, বেকারত্ব আছে, হতাশা, হ্যাঁ, হতাশা আছে। হ্যাঁ, এই সব কিছু মিলেই কিন্তু, আর যখন অপরাধ যখন করে, সে কি মা নাকি বাবা নাকি ভাই নাকি বোন, ওই মূল্যবোধ বা ওই এটা তার ভিতর তো কাজ করে না যে আমি ওর বাবা। হ্যাঁ, কারণ ওই মানসিকতাই তো তার থাকে না তখন। হ্যাঁ, তখন একটা অপরাধী যা হয়ে ওঠে, হ্যাঁ, ঠিক ওর ভিতরে সে একটা অপরাধী বোধ কাজ করে বা অপরাধের সৃষ্টি হয় তার ভিতরে, সেখান থেকে সে অপরাধটা করে বসে। হ্যাঁ, সেই তখন আর ওই জিনিসটা বোঝার তার থাকে না যে আমি বাবা বা আমি মা বা আমি ভাই বা আমি শিক্ষক। হ্যাঁ, এই যে বিষয়গুলো, যে কদিন আগে আমাদের একটা, আমি নিজে একটা নিউজ করেছিলাম যে আমাদের যে শিশু ধর্ষণগুলো একটু বেড়ে গেছে, যে আমাদের আস্থার দেওয়ালগুলো অনেকাংশে বেড়ে গেছে। কারণ হচ্ছে যে এগুলো কোথায় করতেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, হ্যাঁ, বাসগৃহে, আত্মীয় স্বজনের বাসায়। হ্যাঁ, অর্থাৎ আমাদের সমাজের যে আস্থার জায়গাগুলো, যাদের প্রতি মানুষের আস্থা থাকবে, হ্যাঁ, সেই জায়গাগুলোই কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বললাম যে অপরাধী তাকে আমি বাবা মা ভাই বোন এভাবে কখনো দেখতে চাই না। আচ্ছা, আমরা এলাকায় এই যে খেলাধুলা, একটা অসুখও আছে কারো,
এটা একটা রোগও হতে পারে, এরকম কিন্তু অনেক হয় যে মানসিকভাবে সে ওই যেমন বেকারত্বের কারণে যদি সে মানসিক অবস্থা হারিয়ে ফেলে, হ্যাঁ, বা সামাজিক যে অন্য যে কোনো কারণে হোক, ওই যে মানসিক বিষয়টা চলে আসে। আমি একটু আগে যেটা বলতে চাচ্ছিলাম যে এলাকায় খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক যে সম্পৃক্ততা সেটা কি কমে যাওয়ার জন্য এই সব কর্মকাণ্ডে যুবকেরা বা এখন যারা আছে কিশোররা সেখানে সংযুক্ত হয়ে যাচ্ছে? খেলার জায়গা আছে নাকি? সেটাই, কোনো খেলার মাঠ নেই, খেলার পরিবেশ নেই। অনেক মাঠ দেখবেন বাজার হয়ে গেছে, দখল হয়ে গেছে। হ্যাঁ, অনেক এলাকায় মাঠঘাট দেখবেন যে সেখানে কৃষি মার্কেট হয়ে গেছে, এই বাজার হয়ে গেছে, ওখানে হয়ে গেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে, দোকানপাট হয়ে গেছে। ওই পরিবেশটাই তো আর নাই। এবং সামাজিক যে এখন আমরা খেলাধুলো বলছি, চলে আসছে মোবাইলের ভিতরে তো সব। হ্যাঁ, বাসায় না গিয়ে ছাদে বসে খেলবে বা কোথায় মহল্লায় বসে খেলবে, মোবাইলে খেলবে। যেখানে ওই খেলার সময়টা পেলে কিন্তু তাদের মোবাইল আসক্তি একটু কমে আসতো। ওই সময়টা তো পাচ্ছে না। আমরা বলছিলাম সামাজিক সম্পৃক্ততা কমে যাওয়ার জন্য আমরা কি দিন দিন অসামাজিক হয়ে যাচ্ছে কিনা, এ ব্যাপারে আপনি কি বলবেন? না, ওই তো বললাম যে আমি এই ব্যাপারে কিন্তু ওই মোবাইলকেই দায়ী করবো। হ্যাঁ, সামাজিক সম্পৃক্ততা। আগে আমরা প্রতিবেশীর বাসায় বেড়াতে যেতাম, হ্যাঁ, একটা আত্মার যে সম্পর্ক এটা গড়ে উঠতো। মাকে চিঠি লিখতাম, বাবাকে চিঠি লিখতাম, তাদের চিঠি অপেক্ষায় থাকতাম, প্রতিবেশীদের বাসায় গিয়ে দেখা করতাম, ওরা দেখা করতে আসো, সামাজিক বন্ধনটা হতো। কিন্তু এখন কিন্তু আধুনিক যুগে এসে মেশার কিন্তু ক্ষেত্রেও কিন্তু একটা অনীহা তৈরি হয়ে গেছে সন্তানদের মধ্যে, কারোর সাথে মেশার ক্ষেত্রেও কিন্তু একটা অনীহা তৈরি হয়ে গেছে সন্তানদের মধ্যে। এবং সেই সাথে আমরা এর আগেও যেমন যৌথ পরিবার দেখেছি, এখন কিন্তু সেরকম ভাবে যৌথ পরিবার দেখা যায় না। সামাজিক যে বন্ধনগুলো আছে সেগুলোও অনেকটা কমে আসছে। অবশ্যই এটা বললাম না যে মোবাইল আসক্তি কিন্তু এটা পিছনে একটা সবচেয়ে বড় কারণ আমার কাছে মনে হয়। আচ্ছা, সামাজিক অবক্ষয় ঠেকাতে আসলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমরা কথা বলছিলাম। এক্ষেত্রে রাষ্ট্র কেমন ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয়? আবার বলুন তো একটু। আমরা পারিবারিক এবং বলছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান কিরকম ভাবে প্রভাব ফেলতে পারে আসলে যুবকদেরকে এবং কিশোরদেরকে এই যে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে, সেক্ষেত্রে রাষ্ট্রের আসলে কেমন কার্যকারিতা থাকতে পারে, রাষ্ট্র কেমন কাজ করতে পারে এর পেছনে? রাষ্ট্র অনেক কাজ করতে পারে। যেমন একটু রাষ্ট্র কোনগুলো করবে? রাষ্ট্র বাসায় বাসায় গিয়ে তো কাউকে শিক্ষা দেবে না। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা যেমন আপনি একটু আগে বললেন, শিক্ষা ব্যবস্থার ভিতরে একটা এই বিষয়গুলো আনতে পারে, যুক্ত হতে পারে। টেলিভিশন গণমাধ্যমগুলো আছে, সেখানে এই বিষয়গুলোকে জোরালোভাবে রাষ্ট্র একটা দায়িত্ব দিয়ে করতে পারে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আপনার যেটা খেলার মাঠগুলো যেগুলো দখল হয়ে আছে, হ্যাঁ, দখলমুক্ত করে খেলার পরিবেশটা সেখানে গড়ে তুলতে পারে। হ্যাঁ, তারপরে বিভিন্ন স্কুলে এখন দেখবেন, অনেক স্কুলে দেখবেন শরীর চর্চাটা কিন্তু বন্ধ হয়ে গেছে, নাই। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, শুনলাম জাতীয় সঙ্গীত এখনো গাওয়া হয় না। হ্যাঁ, ফিজিক্যাল টিচার যে মাঠে যে শরীর চর্চা শেখায় সেগুলো নেই। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠই নেই। ঢাকা কটা শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ আছে? শারীরিক চর্চার কথা আপনি বলছেন, যে ব্যায়ামের কথা বলছেন, ব্যায়ামাগার নেই। সেই সাথে কিন্তু অনেকে আমরা ছোট থেকে ব্যায়ামাগার তো বাদ দিলাম, খেলার জায়গায় তো নেই। ঢাকা কটা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে কোনো খেলার মাঠ আছে? আচ্ছা, তো স্কুলগুলো এরকম হচ্ছে কেন? সেই স্কুলের ভিতরে সে বন্দি জীবনে কাটাচ্ছে, বাসায় বন্দি, স্কুলের ভিতরে বন্দি। সে কি শিখবে এখানে? আচ্ছা, আমরা অনেক নেতিবাচক কথা আসলে বলেছি, অনেক নেতিবাচক দিকের কথা বলেছি। এই যে কিশোর এবং যুব সমাজকে ইতিবাচক দিকে আনার জন্য কেমন উদ্যোগ আসলে নেওয়া প্রয়োজন বলে আপনার মনে হয়? সব কথাতেই ওই জিনিসগুলোই চলে আসলো যে ওদের জন্য সুন্দরভাবে বড় হওয়ার জন্য একটা সুন্দর পরিবেশের বাসা দরকার, মানে ফ্যামিলি পরিবেশটা রাখবে, ফ্যামিলির মা বাবার চিন্তা ভাবনাগুলো ওরকম থাকা দরকার, পরিবেশটা দরকার। বাসা থেকে যখন সে স্কুলে যাবে, স্কুলের পরিবেশটা সেই একই অবস্থা আনা দরকার, যেখানে সেটা শিক্ষণীয় কিছু পাবে, কোনটা ভালো কোনটা মন্দ সে শিখতে পারবে। বাসার থেকে শিখবে, স্কুলের থেকে শিখবে, ধর্মীয় কাজে যখন যাবে তখনও সে শিখবে, টেলিভিশন দেখলে শিখবে, পত্রিকা পড়লে শিখবে, সমাজে সিনিয়রদের সঙ্গে যখন মিশবে তখন শিখবে। এখন ঢুকতেই সে যদি দেখে যে মাদকের সরাসরি, হ্যাঁ, তো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কিন্তু একটা জন্মগত একটা বিষয় আছে, একটা আগ্রহ বা আকর্ষণ থাকে। হ্যাঁ, তখন সে একবার দেখে নিতে চাবে যে ঠিক আছে আমি একবার দেখি না কেমন লাগে এটা খেতে। আচ্ছা, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের কথা বলতে পারি, আপনি যেটা এটার সঙ্গে বেশ পরিচিত। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান কি যথেষ্ট কিনা এবং আইনগুলো আসলে এই যুব সমাজের মাঝখানে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কেমন উদ্যোগ নেওয়া যেতে পারে? আমাদের যে আইনগুলো আছে সেটা সম্পর্কে যুব সমাজকে বা কিশোরদেরকে সচেষ্ট করার জন্য, জানানোর জন্য কি পরিমাণ বা কেমন উদ্যোগ নেওয়া যেতে পারে? আসলে অনেক সময় বলা হয়ে থাকে যে আইনের পরিবর্তন দরকার, সংশোধন দরকার। দরকার একটা জিনিস, কিন্তু যেটুকু আছে সেটুকুও যদি সঠিক ব্যবহার হয়, হ্যাঁ, দরকারটা তো পরের কথা। মানুষের চাহিদার দরকার প্রয়োজন সবসময় থাকবেই। হ্যাঁ, আবার যখন সবচেয়ে ভালো কিছু দেওয়া হবে তখন আরেকটু বেশি দরকার হবে, আমার চাহিদা বাড়বে, একটু থাকবে। এটা যেটুকু আছে এটুকু যদি সঠিক ব্যবহার হয়, কিন্তু সেটা তো হচ্ছে না। আমাদের দেশের পুলিশি ব্যবস্থা তো ওরকম গড়ে ওঠেনি। একটা পুলিশ একজন শিশুর সঙ্গে
একটা বালকের সঙ্গে একটা কিশোরের সঙ্গে কেমন ব্যবহার করবে। হয়তো তাকে রাস্তায় সার্চ করতেছে, সার্চের সময় পুলিশের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে ভাষা, হ্যাঁ, ভালো না তো এটা আমাদের দেশে। ওই শিক্ষাগুলো আমাদের দেশে পুলিশের খুব কম। আচ্ছা, হ্যাঁ, তো সে রাস্তাতে যখন যাচ্ছে তাকে যখন সার্চ করতেছে, 10টা চোর ডাকাত পুলিশ মানে চোর ডাকাতকে সন্ত্রাসীকে যেভাবে দেখে ওকেও সে প্যাটার্নভাবে সেভাবে দেখতেছে। হ্যাঁ, তখন তো সে ভালো কিছু পাবে না। আচ্ছা, আমরা যেমন একটা কথা বলি কিন্তু, যে যখন আমি একটা বাসায় ঢুকবো, হ্যাঁ, ওই বাসার দারোয়ান কেমন হবে, তার ব্যবহার কেমন হবে, এটা দিয়ে আমি পুরো বাসার এটা বুঝতে পারবো। একটা রাষ্ট্রে যখন আমি ঢুকবো, ওই রাষ্ট্রের ইমিগ্রেশন পুলিশ, হ্যাঁ, ঢোকার মুখে তো আমাকে ইমিগ্রেশন ফেস করতে হবে। ইমিগ্রেশন পুলিশের ব্যবহার দেখে আমি ফুল রাষ্ট্রটা দেখবো। অর্থাৎ পুলিশের ব্যবহার, হ্যাঁ, আমি কিন্তু সব পুলিশকে বলতেছি না, কিন্তু কিছু কিছু পুলিশ আছে, বা আমি মেজরিটি বলবো, তাদের ওই প্রশিক্ষণটা নাই, যে একজন পথচারীর সঙ্গে, একজন স্কুলগামী ছাত্রছাত্রীর সঙ্গে, আচরণটা আসলে কেমন শিশু হওয়া কিশোরদের উচিত। সঙ্গে, হ্যাঁ, কেমন হওয়া উচিত। একজনকে আটক করলেই, একজনকে ধরলেই যে তার সঙ্গে আমার ওই ব্যবহারটা করতে হবে, সেটা তো না। আমরা অর্থাৎ আমাদের পুলিশের আয়োজনে একটা আমূল একেবারে শেষ পরিবর্তন আনতে পর্যায়ে হবে। চলে এসেছে, অবশ্যই একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আপনার কাছে যদি একবারে শেষে জানতে চাই যে সমাজে শান্তি এবং সহনশীলতা ফিরিয়ে আনতে আসলে কি করা প্রয়োজন, যদি একটু ছোট করে বলেন। সবার আগে দরকার আমাকে ধৈর্য শক্তি, এটা আমাকে বাড়াতে হবে। হ্যাঁ, এবং আমি কি করতেছি, কি করতে যাচ্ছি, হ্যাঁ, সেটা আমাকে কিছু করার আগে একবার দুবার তিনবার নিজেকেই ভাবতে হবে আচ্ছা, যে আমি এটা ভালো করতেছি নাকি মন্দ করতেছি। আর সমাজে ইতিবাচক জিনিসটাকে আগে আনতে হবে, এগিয়ে আনতে হবে। আগে দেখতে হবে, সবকিছুর ভিতর নেগেটিভ না খুঁজে, হ্যাঁ, ইতিবাচক বিষয়গুলো আমার দৃষ্টিভঙ্গিগুলো আমাকে পাল্টাতে হবে। রাষ্ট্র কিছু করতে পারবে না, পুলিশ কিছু করতে পারবে না, পরিবর্তন আনতে হলে আমাকে মোট আপনাকে কথা আনতে আমাকে হবে। এগিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আপনাকে যুক্ত হবার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ দর্শক সবাইকে। দর্শক, আমরা সামাজিক অবক্ষয়ের কথা বলছিলাম। সামাজিক অবক্ষয় কোনো অবস্থা একদিনে তৈরি হয়নি। পরিবারের দূরত্ব, মূল্যবোধের সংকট, হতাশা, মাদক, বিচারহীনতা এবং মানবিক শিক্ষার অভাব সব মিলিয়ে সমাজকে অস্থির করে তুলছে। তবে আশার জায়গা এখনও আছে। পরিবার যদি আবার ভালোবাসা ও শিক্ষার কেন্দ্র হয়ে ওঠে, শিক্ষা যদি শুধু সার্টিফিকেট নয়, মানবিক মানুষ করার জায়গা হয়, রাষ্ট্র যদি ন্যায় বিচার নিশ্চিত করতে পারে এবং সমাজ যদি তরুণদের পাশে দাঁড়ায়, তাহলে পরিবর্তন অবশ্যই সম্ভব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।